আপনি এখানে এসেছেন কেন? শরীরে ব্যথা, আঘাতের জায়গাগুলো একদম কাঁচা, রক্ত বের হবে নড়াচড়া করলেই। কি লাগবে আমায় বলতেন। তুমি সবসময় থাকবে না, তখন আমার একাই চলতে হবে। জুতো ছাড়া রান্না করে কখনো আসবে না। জুতো জোড়া এগিয়ে দিয়ে বলল দর্পণ। গ্যাসের সিলিন্ডারের মুখ ভালো করে চেক করে বলল, ওভেনের কাছে যাবে না, শক দিচ্ছে গতকাল থেকে। ইলেকট্রিশিয়ানকে ডাকার সুযোগ হয়নি। আচ্ছা, বলতে বলতে শিয়াশা ড্রয়িং রুমে চলে যায়। দর্পণও পিছু পিছু বেরিয়ে যায়। শিয়াশা আর চোখে তাকিয়ে অবলোকন করে দর্পণের আপাদমস্তক। ছোট্ট একটা হাঁটুর উপর পর্যন্ত শর্টস পরে আছে। এতক্ষণ তো কমফোর্টের ভেতর ছিল, খেয়াল করেনি। লজ্জারা তরতর করে বেড়ে যায়। কাচুমাচু করে বলে, আপনি এরকম নাঙ্গাপুঙ্গা হয়ে ঘুরছেন কেন? দর্পণে চোখ যায় নিজের দিকে। সে তড়িৎ গতিতে কাউচের উপর থাকা টাওয়াল কোমরে পেঁচিয়ে নেয়। থমথমে মুখে বলে, নিজের দৃষ্টি সংযত রাখুন। পাল্টা জবাবও সাথে সাথে আসে। আপনি নিজেকে ঢেকে টুকে রাখুন। দর্পণ মৃদু হেসে হেঁটে নিজের রুমে যায়। নেই, গতকাল এসে কাপড় ছেড়ে যেই ঘুমিয়েছে আর উঠেনি। সকালে ডক্টর এসে একবার চেক আপ করে গেছে, এই পর্যন্তই। ফ্রেশ হয়ে ট্রাউজার আর টি শার্ট পরে আবার বেরিয়ে আসে। আর ঘুমাবে না। ঘুমালে আরো অসুস্থ হয়ে পড়ে। তার চেয়ে বরং হাঁটাচলা করলে শরীর আরেকটু সতেজ হবে। ব্যথাদের এত প্রশ্রয় দিতে নেই। শেষে হাত চালিয়ে রান্না করছে। বেলা তখন 1টা বেজে গেছে। লোকটা খালি পেটের রয়েছে। ওষুধটাও খায়নি। দর্পণ গিয়ে শেষার পাশে টুলে পা ঝুলিয়ে বসে পড়ে। শেষা তাকে দেখে অতিষ্ঠ হয়ে মাথা নাড়ে। চিন্তিত গলায় বলে, আপনি এখানে এসে বসলেন কেন? শুয়ে থাকুন। শরীরটার উপর এত প্রেশার দেয়া বন্ধ করুন। ওটাও রক্ত মাংসে গড়া, সহ্য ক্ষমতা হারাতে সময় নেবে না তো। আমার ডাক্তার আর ওষুধ দুটোই তুমি। তুমি কাছে থাকলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। এখানে বসি, তোমায় বিরক্ত করবো না, শুধু দেখবো। কবি মশাই, বলেই শিয়াশা ফলের ঝুড়ি হাতে নেয়। অসুস্থ হয়ে কাব্যিক কথা বলতে শুরু করেছে। দর্পণ মৃদু হাসে। শিয়াশা একে একে মালটা, কমলা, বেদানা ঝুলিয়ে দর্পণের সামনে দিয়ে বলে, এগুলো বসে বসে শেষ করুন, ঘা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। দর্পণ চুপচাপ খেতে শুরু করে। কাজের ফাঁকে শিয়াশা আর চোখে দেখে কিভাবে শান্ত বাচ্চাদের মতো বসে আছে বলিষ্ঠ দেহের পুরুষটি। মাঝে মধ্যে তাকে এটা ওটা কেটে দিচ্ছে, তো কখনো হাত ধরে বসে থাকছে। শিয়াশা অল্প সময়ে চিংড়ি ভুনা করে দর্পণকে আগে খাইয়ে নিল। ওষুধ খাওয়াটা জরুরি। কাউচে বসে টিভি দেখছে দর্পণ। আর শিয়াশা টেবিলের উপর বসে ভাত খাইয়ে দিচ্ছে তাকে। যতটা ধীর গতিতে খাওয়া সম্ভব দর্পণ তার চেয়েও ধীর গতিতে খাচ্ছে। এমন সুযোগ আর আদরটুকু যদি আর কখনো না পায়, হাতছাড়া করা যাবে না। তাই তো সে লুফে নিচ্ছে ভালোবাসাটুকু। দর্পণকে ওষুধ খাইয়ে শিয়াশা পুরো ঘর গুছিয়ে নেয়। রাতের জন্য আর আরো কিছু রান্না করে রাখলো। ফল কেটে রাখে। জুস বানিয়ে রেখে দেয় দর্পণের রুমে, যেন উঠলেই খেতে পারে। দর্পণের আধোয়া রক্তাক্ত কাপড়গুলো নিজ হাতে পরিষ্কার করে রাখে। সাদা পানি লাল হয়ে নামছিল, তা দেখে মেয়েটার চোখ বারংবার ভিজে উঠেছিল। সব কাজ শেষ করে শিয়াশা দর্পণের সামনে দাঁড়ায়। কাউচে বসে ঝিমোচ্ছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন বিছানায় গিয়ে শুয়ে থাকুন, ভালো লাগবে। দর্পণ নিভু নিভু চোখে তাকিয়ে থাকে, কিছু বলে না। বলার মতো কারণ খুঁজে পেল না। অন্তরালে চিৎকার করে বলছে, যেও না। কেন যাচ্ছ? আর একটু থেকে যাও না। কিন্তু মুখে বলার সাহস হয়ে ওঠে না। দূরত্ব না থাকা সত্ত্বেও তাদের মধ্যে অজানা লম্বা এক দূরত্ব যে। সিয়াসা ব্যাগ নিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। খুব ইচ্ছে করছে লোকটার কাছে আর একটু থাকতে। এভাবে অসুস্থ রেখে গিয়ে নিজেও স্থির থাকতে পারবে না। কিন্তু বাড়িতে কাউকে কিছু বলেনি। হসপিটাল আওয়ারও শেষ হয়ে যাবে আর একটু পরে। বাবা যদি খোঁজাখুঁজি করে। জুতো পরে আরেকবার দৃষ্টিপাত করে দরজার ওপাশে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে। দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালে দর্পণ ডেকে ওঠে। সিয়া, হুম। চিয়াশা উৎসুক তাকায় দর্পণের দিকে। ম্লান কণ্ঠে এক অদ্ভুত আবদার করে বলে দর্পণ। আমায় একটু জড়িয়ে ধরবে? একটু। দেহের ভার ছেড়ে নিশ্চল নিশ্চুপ তাকিয়ে থাকে শিয়াশা। আজ আরো একবার অনুভব করতে পারলো লোকটির চারিপাশে শুধুই শূন্যতা আর শূন্যতা। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও বুকে জড়িয়ে নেওয়ার মতো কেউ নেই। কাল বিলম্ব না করে সে চুপচাপ এগিয়ে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরলো বলিষ্ঠ পৃষ্ঠদেশ। মুখটি ঠেকলো বিস্তৃত মুখ বুকে। দর্পণ শক্ত করে জড়িয়ে নেয় নরম দেহটিকে। ভার হয়ে আসে, মাথা এলিয়ে দেয় মেয়েটার কাঁধে। পা দিয়ে ঠেলে বন্ধ করে দেয় দরজাটা। ওখানে ওভাবেই ঘাড়ে মাথা এলিয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল একে অপরের সাথে মিশে। ঠিক কতটা সময় এটা গণনা করা প্রয়োজনীয়তা কেউই বোধ করল না। ঘন পল্লবে অশ্রু জমে টিপ টিপ করে কেঁপে উঠল ওষ্ঠদ্বয়। লোকটার যে তাকে খুব প্রয়োজন, এ যে তার সামনেই শুধু প্রকাশ পায়। কাঠকোট্টা মেজরটির দুর্বলতা, অসুস্থতা। সে আলতো হাতে ঘাড়ে হাত বোলাতে থাকে। একসময় নিজের দেহে প্রচুর ভারী অনুভব হয়। একসময় লোকটি কি এখানেই ঘুমিয়ে পড়েছে?
সে কিছুই বলতে যাবে তার আগে ম্লান কণ্ঠে দর্পণ বলে ওঠে। সিয়া, হুম দেরি হয়ে যাচ্ছে। হুম নির্দ্বিধায় মিথ্যে বলে দেয় সে আশা। আজ যে লোকটার তাকে বড্ড প্রয়োজন। তারা আছে? হুম লেট করে গেলে বাসায় বকা দেবে? হুম আর একটু থাকবে? মাথায় একটু হাত বুলিয়ে দেবে, ঘুমোবো। ওষুধের প্রভাবে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আমি ঘুমিয়ে গেলে তুমি চলে যেও। নিঃসংচক নিঃসংচক নয়, সংকোচেই ভরপুর একটা আবদার। একটু মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য আবদার করতেও কতটা সংকোচ বোধ করতে হয়। মা বাবা পরিবার থাকলে বুঝি এতটা সংকোচ করা লাগতো? সিয়াসার চোখ পানি ছেড়ে দেয়, ফ্যাসফ্যাসে গলায় বলে, ঘরে চলুন, এখানে বসে দিলে আমার পা ব্যথা হয়ে যাবে। হাঁটতে হয় না। কাঁধে মাথা রেখে লোকটা তাকে দুহাতে জাপটে শূন্য তুলে ঘরের দিকে হাঁটা শুরু করে। সিয়াসার কোলে বালিশ রেখে তাতে মাথা রেখে বেঘরে ঘুমোচ্ছে কাঠখোট্টা মেজরটি। এই অসুস্থ মেজরের সাথে গম্ভীর ওই মেজরের বিরল পার্থক্য। এই মেজরটা শুধুমাত্র সিয়াসা। দর্পণ ঘুমিয়ে গেলেও সিয়াসা যায় না। ঠিক ততক্ষণ থাকে যতক্ষণ না দর্পণের ঘুম ভাঙে। স্যালাইনের অবশিষ্ট অংশ প্রায় শেষের পথে। সাইফের এক হাত আঁকড়ে ধরে বসে আছে আশরাফ। বদ্ধ নেত্রে কাউচের উপর শুয়ে আছে সাইফ। অতিরিক্ত চিন্তার কারণে জ্ঞান হারিয়ে ফেলে সে। স্যালাইনের প্রয়োজন না থাকলেও আশফাক আহমেদ আশরাফ জোর করেই নামাচ্ছে। থুতনিতে আঙুল ঠেকিয়ে থমথমে মুখে বসে আছে আশফাক আহমেদ। ললাটে চিন্তার রেখা। গম্ভীর গলায় বলল, তুমি না জেনে শুনে এমন উগ্রতা করতে পারো না আশরাফ। যেখানে আমি সবসময় তোমার এই সব থেকে দূরে রেখেছি, সেখানে তুমি কাউকে খুন করার স্পর্ধা পাও কি করে, সেটাও আবার গিন্নির উপস্থিতিতে। ভুল এটাই যে তুমি আমায় কখনো কিছু জানাওনি, তাহলে হয়তো এমনটা আমি করতাম না। আর তুমি জানো না ওই শিয়াশাকে নিয়ে কি পরিকল্পনা করেছিল। বেশ করেছি, মেরেছি। আশরাফ জেদি কণ্ঠে বলে। আশফাক আহমেদ বেতৃষ্ণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে ছেলের দিকে। ছেলেটা প্রচুর রকচটা। মেজর অলিউল্লাহ এক গ্লাস পানি হাতে উঠে গম্ভীর গলায় বলল, হ্যাঁ, দর্পণ অজান্তেই মূল জায়গাতে আঘাত করে বসেছে। এর প্রতিক্রিয়া খুব একটা ভালো হবে না। বিষয়টা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো চিন্তা ছিল না যতক্ষণ পর্যন্ত না এসে সিয়াসার কোনো সংযোগ ছিল। নিজাম দর্পণের কাছে বন্দি। নাফিজ আশরাফের হাতে খুন হয়েছে, না চাইতেও আমরা আবারও আষ্টে পিষ্টে জড়িয়ে গিয়েছি, সেটাও বাজেভাবে। সাইফ চোখ মেলে তাকায়। স্যালাইনের অবশিষ্ট ৩-৪ ফোঁটাকে অগ্রাহ্য করে ক্যানোলা খুলে ফেলে। শোয়া থেকে উঠে বসে টেবিল থেকে ফাইল আর ব্লেজার নিয়ে বেরিয়ে যায়। আশফাক আহমেদ উঁচু গলায় বলে ওঠে, কোথায় যাচ্ছ এই শরীরে? সাইফের কোনো জবাব আসে না। আশরাফও দুলাভাইকে অনুসরণ করে তার পিছু হাঁটা দেয়। মেজর অলিউল্লাহ ম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকে সাইফের গমন পথে। সন্ধ্যা ৭টা। ঘুমের ঘোরে মাঝে মধ্যে ব্যথাতুর শব্দ করে উঠছে দর্পণ। জ্বর আরো বেড়েছে। ব্যথার জ্বর পুরোপুরি কাবু করে নিয়েছে বলিষ্ঠ পুরুষটিকে। সিয়াসা সিক্ত নয়নে বেডসাইড টেবিলের ওষুধগুলো থেকে ব্যথার ইঞ্জেকশন খুঁজে বের করে। সেনাবাহিনীরা ওয়ার্ক আওয়ারে কিংবা মিশনে যাওয়ার আগে একটা ওষুধ সেবন করে, যে ওষুধ কিছুটা ড্রাগসের মতো কাজ করে, শরীরে অস্বাভাবিক শক্তি উত্তেজনার যোগান দেয়, উপরন্ত ব্যথার প্রকোপ কম অনুভব হয়। কিন্তু এমন সময় সেটা না দিলে ব্যথার প্রকোপ কতটা তা আন্দাজ করা যায়। সেসব বাধ্য হয়ে ইঞ্জেকশনটা পুশ করে। এত ব্যথা নিয়ে লোকটা একা একা থাকবে কি করে? সে পাশে থাকলে কখনোই এটা দিত না। সিয়াস আজ অনুভব করলো প্রতিটি মানুষের জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। একটা পরিবার একটা সন্তানের সম্বল হয়। তারটা শুধু মা নেই, কিন্তু তার বাবা, মামা, নানু ভাই সে অভাবটুকু কখনোই বুঝতে দেয়নি। মাথায় মাথায় করে রেখেছে তাকে, মুক্ত পাখির মতো উড়তে দিয়েছে যেন কখনো মায়ের অভাব অনুভব না হয়। আর দর্পণের তো গোটা পৃথিবীতে নিজের বলতে কেউ নেই। মরে পড়ে থাকলেও কেউ একটা খোঁজ নেবে না। এমন সব চিন্তারা জেগে বসতেই সে আসা অস্থির হয়ে উঠল। কোলের উপর থাকা মুখটার দিকে তাকালে এক টুকরো হাসি ফুটে ওঠে কষ্টপটে। কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আলগোছে কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে পুরো মুখে হাত বুলিয়ে দেয়। খুঁটে খুঁটে দেখে নিজের প্রিয় পুরুষটিকে, যাকে প্রথম প্রথম দু চোখে সহ্য করতে পারত না। আজ সে দু চোখের বাহিরে গেলেই সহ্য হয় না। দর্পণের ঘুম ভাঙে আরো ১ ঘন্টা পর। তখন ৮টা বেজে ৫ মিনিট। দর্পণের ঘুম হালকা হয়, তবু ওষুধের প্রভাবে চোখের পাতা ভারী হয়ে আছে। গড়াগড়ি দিয়ে বিছানায় পিঠ দিতে নিলে কেউ আর্তনাদ করে উঠল। চিয়াসা দু হাতে বাধা দিচ্ছে বিছানায় পিঠ না দেওয়ার জন্য। দর্পণ অবাক হয়, চট করে উঠে বসার চেষ্টা করে, কিন্তু পিঠের ব্যথায় সংকুচিত হয়ে আসে দেহ।
শিয়াশা দর্পণকে সাহায্য করে উঠে বসার জন্য। দর্পণ উঠে বসে শিয়াশার দিকে তাকিয়ে বলে। তুমি এখনো যাওনি? শিয়াশা মৃদু হেসে মাথা নাড়ে, জিজ্ঞাসা করে, এখন একটু ভালো লাগছে? ব্যক্তিগত ডাক্তার সেবা করেছে, ভালো না লেগে উপায় আছে? আমি একদম ফিট আছি। কণ্ঠে সতেজতা এনে বলে দর্পণ। শিয়াশা আনন্দিত হয়ে গেল দর্পণকে একটু সুস্থ দেখে। সে উৎফুল্লিত হয়ে বলল। চা বানিয়ে আনি? ভালো লাগবে আপনার, মাথা ব্যথা ছেড়ে যাবে। দর্পণ মৃদু হেসে মাথা নাড়ে। শিয়াশা হাসি মুখে রান্নাঘরে গেল। দর্পণ ম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটা চেয়ে বড্ড আদুরে, মায়াময়, সরল মনের। সবার জন্য ভালোবাসা বিলিয়ে বেড়ায়, কাউকে এতটুকু অসুস্থ দেখতে পারে না। সারাটা দিন কেঁদে কেটে একাকার করে ফেলেছে তাকে একটু সুস্থ দেখতে। যে না তাকে একটু সুস্থ দেখলো অমনি মুখে হাসি ফুটেছে। এমন হাসি দেখার জন্য সে মৃত্যু যন্ত্রণাও হাসি হাসি সহ্য করে নেবে, তবু ওই চোখে কখনো পানি না আসুক। দেহের ব্যথাকে অগ্রাহ্য করে সে ফ্রেশ হয়ে বারান্দায় যায়। রাতের আধারে নিমজ্জিত ধরনী, মৃদু হাওয়ায় বারান্দার ফুলগুলো দুলছে। গাছগুলো এত সতেজ কি করে? সে তো এতদিন গাছে পানি দেয়নি। শিয়াশা চা নিয়ে বারান্দায় যায়। দর্পণ মৃদু হেসে চায়ের কাপ তুলে নেয়। শিয়াশার আবারও চোখ যায় দর্পণের মলিন মুখের দিকে। ওপর থেকে যতই সুস্থতা প্রকাশ করুক না কেন, ভেতরে অসুস্থতা চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে। আবারও মলিনতায় ছেয়ে গেল শিয়াশার মন। টলমলে চোখে তাকিয়ে বলল। আমার এসব মারামারি কাটাকাটি পছন্দ নয় দর্পণ। আমরা চাইলেই তো একটা স্বাভাবিক নির্ভীক জীবন যাপন করতে পারি। আমার লাইফে এমন কিছু নেই যা আমি পাইনি, তাই আপনি আমায় যেটুকু সরবরাহ করে দেবেন আমি ওইটুকুতেই সন্তুষ্ট থাকব। তবুও এমন ভয় নিয়ে জীবনযাপন করতে চাই না আমি। প্লিজ দর্পণ, আমরা দুজন যথেষ্ট নিজেদেরকে বহন করার জন্য। এই চাকরি করার দরকার নেই। দিন শেষে আমি আপনাকে সুস্থ সবল দেখতে চাই। দর্পণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গড়িয়ে পড়া ওই অশ্রুগুলোর দিকে। মাঝে মধ্যে আফসোস হয়, সে কি হাসি খুশি মেয়েটার জীবনে কান্না হয়ে এলো। মেয়েটার জীবনে তার আগমন যে মোটেই মঙ্গলজনক নয়। রুক্ষ হাতের আলতো স্পর্শে মুছে দিল ওই অশ্রুটুকু। নিজের জীবনের বাস্তবতা তুলে ধরে বলল। সেই 20 বছর বয়স থেকে আমি এই চাকরিতে আছি জিয়া। উচ্চ মাধ্যমিক পাশ করে এই চাকরিতে জয়েন করি। এই যে মোটা অঙ্কের চাকরির কথা বলছো না, এটা একটা সময় খুবই সামান্য পরিমাণের ছিল। দিনের পর দিন রক্ত ঝরাতে ঝরাতে মাসের পর মাস মিশনে কাটিয়ে আজ এই চাকরিটা নিজের পদ দক্ষতা দ্বারা মোটা অঙ্কে পরিণত হয়েছে। সেই থেকে এই পর্যন্ত যতটুকু ইনকাম করেছি তাতে তুমি সহ আমার পরবর্তী প্রজন্ম নির্বিঘ্নে জীবনযাপন করে যেতে পারবে। টাকার জন্য কিংবা জীবিকা নির্বাহের জন্য আমাদের সামনে তো কত পথ খোলা আছে, কিন্তু দেশ রক্ষার জন্য তো নেই। আমার এই চাকরি, এই পদ, এই মোটা অঙ্কের বেতনের থেকেও প্রিয় বিষয় কি জানো? আমি একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান কাজ। আমার এই একা রক্ত ঝরিয়ে যদি দেশের 4টা মেয়ের সম্ভ্রম রক্ষা পায়, আমার দেশের মানুষ নির্ভয়ে বাঁচতে পারে, তবে আমি হাসি মুখে রক্ত ঝরাতে রাজি। টাকার জন্য বাঁচতে চাইলে আমি কখনোই এই জবে আসতাম না। ছোটবেলা থেকে বেঁচে থাকার জন্য লড়তে লড়তে একদিন ভাবলাম আমি কিসের জন্য বাঁচব? এই পৃথিবীতে তো আমার কিচ্ছু নেই। তখন সিদ্ধান্ত নিই আমি দেশের জন্য বাঁচব। শিয়াশা নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকে। দর্পণের কথা যতটা গৌরববোধ হচ্ছে তার চেয়েও বেশি ভয় হচ্ছে লোকটাকে হারিয়ে না ফেলে। কিছুটা সময় দুজনের মাঝে নীরবতা বিরাজ করে। দর্পণ তাকায় নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। হাত বাড়িয়ে থুতনিটা মুখটা জাগিয়ে তোলে, গম্ভীর গলায় বলে। মাথা নত করে থাকবে না কখনো। একজন সাহসী বাবার মেয়ে তুমি, তেমনি একজন সাহসী সোলজারের জীবন সঙ্গী। সবসময় মাথা উঁচু করে থাকবে। শিয়াশা মৃদু হেসে মাথা উঁচু করে দাঁড়ায়। দর্পণ প্রগাঢ় হেসে বলে। দ্যাটস মাই গার্ল। ফুল গাছগুলোর দিকে তাকিয়ে দর্পণ আবারও জিজ্ঞাসা করে। তুমি রোজ এখানে আসতে? শিয়াশা চায়ে চুমুক দিতে দিতে মাথা দোলায়। হসপিটাল থেকে বাসায় যাওয়ার সময় একবার আসতাম। আর এসে আমার শার্টে মুখ ডুবিয়ে থাকতে। দর্পণ মিটিমিটি হেসে বলে। শিয়াশা চমকে উঠল, এলে জানলো কিভাবে? দর্পণ হেসে উঠে চড়ছে দৌড়তে পেরে। শিয়াশা কপাল কুঁচকে বলে। সেনাবাহিনীর সদস্যদের এত শার্প মাইন্ডেড কেন হতে হবে? এখানে তুমি শার্পনেসের কি পেলে? আমার শার্টে লিপ বাম আসবে কোত্থেকে? এটা তো কমন সেন্স। আমি তো লিপ বাম দিই না, তাও আবার পিঙ্কেশ। আমার ঘরে তুমি ছাড়া আর কেউ আসে না। কয়টা শার্ট নষ্ট করেছো? হ্যাঁ, গুনে গুনে 4টা শার্টে নিজের ঠোঁটের ছাপ ফেলেছো, তাও আবার অফিসিয়াল শার্টগুলোতে। ভাবো তো, ওইগুলো যদি আমি অফিসে পরে যেতাম, কিভাবে নাক কাটা যেত আমার। লজ্জায় কান গরম হয়ে ওঠে শিয়াশার, কাচুমাচু হয়ে ওঠে। নজর চুরি করতে তাড়াতাড়ি করে চা মুখে তুলে। দর্পণে বেশ লাগছে শিয়াশাকে লজ্জায় ফেলতে। লজ্জার মাত্রা আর একটু বাড়িয়ে দিয়ে বলল। কি করতে আমার শার্টের সাথে? আমার গায়ের গন্ধ তোমার ভালো লাগে? শিয়াশা আর পারল না দাঁড়িয়ে থাকতে।
চায়ের কাপ রেখে রুমে চলে আসে। তাড়া দিয়ে বলে, আমার এখন যেতে হবে মেজর, দেরি হয়ে যাচ্ছে। আপনি রাতের খাবার খেয়ে ওষুধটা খেয়ে নেবেন। সকালে শুধু প্রোটিন শেক খেয়ে থাকবেন না, পেট পুড়ে নাস্তা করে ওষুধ খাবেন। রুটি বানিয়ে রেখেছি ফ্রিজে, কষ্ট করে সেঁকে নেবেন। আর ডিম স্ক্রাম্বল করে নেবেন। আমি আসতে পারলে আসবো, নয়তো নিজেই করে নেবেন। তবু খালি পেটে বসে থাকবেন না। আর ওই টেবিলে ফ্রুটস কেটে রেখেছি, এখন বসে বসে খাবেন। শিয়াশা ব্যাগ নিতে নিতে বলল। দর্পণ এগিয়ে আসে। শিয়াশা বেরিয়ে যেতে যেতে বলে, আসছি। দয়া করে নিজের খেয়াল রাখবেন। শরীরটার উপর এত প্রেশার দেবেন না। দেশের জন্য লড়াই করতে হলে নিজেকে তো আগে সুস্থ হতে হবে। দর্পণ মৃদু হেসে মাথা দোলায়, মুখে হাত দিয়ে ঘাড় কাত করে আদুরি গলায় বলে। যথা আজ্ঞা ওয়াইফি। শিয়াশা হেসে উঠল। দর্পণ আলগোছে হাত ধরে থামিয়ে দেয় মেয়েটাকে। শিয়াশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। দর্পণ কিচ্ছু না বলে তাকে সেন্টার টেবিলের সামনে দাঁড় করায়। চুলগুলোর বেহাল অবস্থা, তার তো সেদিকে খেয়ালই ছিল না। তবে চিরুনি দেওয়ার প্রয়োজন পড়ল না। রুক্ষ হাতটি সযত্নে চুলগুলোকে খোপা বেঁধে দিল। শিয়াশা আয়নায় তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি খোপা বাঁধা শিখলেন কোত্থেকে? কোথাও থেকে শিখে নিত? তোমার এই এলোমেলো চুলে প্যাঁচ দিতে দিতে শিখে গিয়েছি। দর্পণ ঠোঁট উল্টে বলে। শিয়াশা হেসে উঠে দর্পণের ঠোঁট উল্টানো দেখে। লোকটার সাথে যতক্ষণ থাকে ততক্ষণই বাতাবরণে শুধু প্রেমের গুঞ্জন ছড়ায়, চারিদিকে শুধু সুখ আর সুখ। মাঝে মধ্যে ভয় হয়, এত সুখ শাক থাকবে তো? সব সময়কার মতো পাপা এবারও তার আবদার হাসি মুখে মেনে নিবে তো? দর্পণ খোপা বেঁধে হাতে করে আনা গোলাপ ফুলটা গুজে দেয় খোপার এক পাশে। ফুলটা লাগিয়ে আয়নার দিকে তাকালে মুগ্ধ হয় সে। সামান্য একটা ফুলে মেয়েটার সৌন্দর্য কেমন তরতর করে বেড়ে গেল। এমনিতেই ফুলটা এনেছিল বারান্দা থেকে, চমৎকার সুন্দর হয়ে ফুটেছিল। ভালো লেগেছিল তার, তাই তো ছিঁড়ে এনেছিল। দুষ্টুমি করে এটা শিয়ার খোপায় দিয়েছিল, কিন্তু ভাবতে পারেনি এতটা সুন্দর লাগবে মেয়েটাকে। খানিক চটপটে গলায় বলল। তোমায় অনেক সুন্দর লাগছে সিয়া। শিয়াশা খোপায় হাত দিয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি? হুম। দর্পণ প্রগাঢ় হেসে বলে, তাহলে এখন থেকে রোজ এক একটা একটা ফুল দেবো এখানে। ভালো হবে না বলুন? দর্পণের ভ্রু কুঁচকে গেল। হাসি হাসি মুখটা নিভে যায়। গম্ভীর গলায় বলল, না, রোজ দেবে না, আমার সামনে থাকলে শুধু দেবে। শিয়াশা কপট রাগ দেখিয়ে বলল, এ কেমন কথা হলো? ঠিক কথা। অন্য কেউ তোমার দিকে মুগ্ধ হয়ে তাকালে আমার ভালো লাগবে না। আমার পরিবার একান্তই আমার, তার সকল মুগ্ধতাও আমার। অন্য কেউ কেন দেখবে? দর্পণ জেদ দেখিয়ে বলে, সামান্য একটা ফুল নিয়ে এত হঠকারিতা? তুমি আর কখনো ফুল পরবে না, এটাই শেষ কথা। এটাও খুলে রেখে যাবে, নয়তো বাইরের সকলে দেখে ফেলবে। শিয়াশা কপাল কুঁচকে বলে। শিয়াশা মুখ বাঁকিয়ে ছুঁড়ে মারে ফুলটা দর্পণের দিকে। দর্পণ থমথমে মুখে সেটা ক্যাচ ধরে ফেলে। শিয়াশা মেয়েকে রাগ দেখিয়ে ধপাধপ বেরিয়ে যেতে নেয়। দর্পণ মৃদু হেসে তার পিছু পিছু হাঁটা শুরু করে। রাগে মেয়েটার রাগ ভাঙানোর প্রয়াসে বলে, মেয়ে, শাড়ি পরলে তোমায় ঠিক মেজর দর্পণ এহসানের ওয়াইফের মতোই মোহনীয় লাগে। অদ্ভুত কথা। মেয়েটা আরো ক্ষেপে যায়। রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি মেজর দর্পণ ইহসানেরই ওয়াইফি। ও তাই? আমি তো চিনতেই পারিনি। দর্পণ মিটিমিটি হেসে বলে। মেয়েটার রাগে দুঃখে গজগজ করতে করতে বেরিয়ে যায়। শিয়াশা বাসায় ঢুকে দুরু দুরু বুকে বসার ঘরে দৃষ্টিপাত করে। কেউ নেই। হাঁপ ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে ঢুকে যায়। ব্যাগ রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় বসতে গেলে সে চমকে ওঠে। পকেটে হাত গুজে বারান্দায় দাঁড়িয়ে দেখে বাবা দাঁড়িয়ে আছে। সাইফ ধীর গতিতে হেঁটে রুমে আসে। একদম শিয়াশার সামনে এসে দাঁড়ায়। শিয়াশা অপ্রস্তুত হেসে বলল, তুমি এইখানে? আমি ভেবেছিলাম তুমি আশ্রমে। সাইফ শীতল দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে, এতক্ষণ কোথায় ছিলে? সে এসব খুব বেশি অবাক হয় না বাবার এমন প্রশ্নে। মিথ্যে কথা বলার অভ্যেস একদমই নেই তার। কখনো প্রয়োজনই পড়েনি মিথ্যে বলার। তবে আজ যেন পরিস্থিতি বাধ্য করছে তাকে মিথ্যে বলতে। মনে মনে কয়েকটা কথা গুছিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই বলল, হসপিটালে ইমার্জেন্সি ওয়ার্ডে ছিলাম পাপা, তাই দেরি হয়ে গিয়েছে। কথাটা বলতে না বলতেই নিজের এই ২৭ বছরের জীবনে সে আসা প্রথম এমন কিছু সম্মুখীন হলো যা তাকে বাকরুদ্ধ করে দিল। যে মেয়ের গায়ে কখনো নোকের আঁচড় পর্যন্ত দিতে দেয়নি, সেই মেয়ের গায়ে হাত তুলেছে সাইফ। সপাটে চড় খেয়ে শিয়া বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে বাবার দিকে। মৃদু কোলাহলের শব্দে আশফাক আহমেদ আর আশরাফও শিয়াশার ঘরের দিকে এসেছিল। কিন্তু হঠাৎই সাইফের এমন কাজে তারাও বাকরুদ্ধ হয়ে যায়। আশরাফ তড়িৎ গতিতে শিয়াশাকে নিজের কাছে টেনে নেয়। ততক্ষণে মিনি মিনময় হাজির হয়। তারা সকলেই চমকে উঠে শিয়াশার গাল লাল হয়ে দেখে।
অবাক পানে সাইফের দিকে তাকায় মিনিমিনময়। আশফাক আহমেদ সাইফের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে উঠে বলে, আমার নাতনির গায়ে হাত তোলা স্পর্ধা কি করে হয় তোমার? সাইফের দৃষ্টি তখনও শীতল। শ্বশুরের উদ্দেশ্যে বলে, আজ আমাদের মধ্যে কথা বলতে আসবে না। আশফাক আহমেদ আরও তেতে উঠল। খবরদার সাহিব, আমার সাথে গলা নামিয়ে কথা বলবে। ভুলে যাও না আমি কে। ও যদি কোনো ভুল করে থাকে তবে তবে আমরা ওকে ভালোভাবে বোঝাবো, কিন্তু তুমি আমার নাতনির গায়ে একটা আঘাত করারও দুঃসাহস দেখাবে না, নয়তো নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না, এই তোমায় আমি বলে রাখলাম। শিয়াশা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়ন পিটপিট করে তাকিয়ে আছে বাবার দিকে। কান্নারত স্তম্ভিত কণ্ঠে বলে, পাপা, তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাবা নামক মানুষটা জীবনে প্রথমবার তার গায়ে হাত তুলেছে। জীবনে প্রথমবার তার গায়ে হাত তুলেছে বাবা। সাইফ নির্বিকার মেয়ের দিকে দৃষ্টিপাত করে শীতল কণ্ঠে আবারও জিজ্ঞাসা করলো। 11টা 20 হসপিটাল থেকে বের হয়েছিলে, কোথায় ছিলে এতক্ষণ? আশরাফ বিতৃষ্ণা ভরা ক্রুদ্ধ গলায় বলে ওঠে, দুলাভাই শান্ত হও, আমরা আস্তে ধীরে আলোচনা করতে পারি। মেয়েটাকে এভাবে জেরা করছো কেন? আমি সিয়াশার সাথে কথা বলছি। সাইফ কঠোর গলায় বলে। আশরাফ কিছু বলতে যাবে তার আগে শিয়াশা কান্নারত তেজি গলায় বলে ওঠে, কখন বের হয়েছি এটা যখন জানো তাহলে এটাও নিশ্চয়ই জানো কোথায় ছিলাম। তোমার মুখে শুনতে চাই। আমি আমার মেয়ের এমনভাবে বড় করিনি যে তাকে তার পাপার কাছে মিথ্যা বলতে হবে। আমিও অভ্যস্ত নই আমার মেয়ের থেকে মিথ্যা শুনতে, তাই সত্যিটা আমি তার মুখ থেকেই শুনতে চাই। বলেই সাইফ পকেট থেকে এক গুচ্ছ ছবি ছুঁড়ে মারে বিছানায়। শিয়াশা অবাক পানে বাবার দিকে তো আরেকবার ছবিগুলোর দিকে তাকায়। আই আস্কড ইউ সামথিং সিয়াশা। সাইফ চিবিয়ে চিবিয়ে বলল। শিয়াশা নত মস্তিষ্কে দাঁড়িয়ে কান্নারত গলায় বলল, ভালোবাসি তাকে। সাইফের দৃষ্টির প্রখরতা বাড়তে থাকে। মুখশ্রী একদম শীতল দেখালেও চোখ দিয়ে ক্রোধান্বিত ঠিকরে পড়ছে। অত্যন্ত শীতল ধারালো কণ্ঠে বলল, এত বড় সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না সিয়াশা। তোমার সাহস কি করে হয় আমার দেওয়া স্বাধীনতা মিস ইউজ করার? আমি তোমার ফুল ফ্রিডম দিয়েছি যেন তুমি তোমার জীবন উপভোগ করতে পারো, নাকি অযোগ্য কারোর সাথে নিজেকে কোনো অসুস্থ সম্পর্কে জড়াতে? শিয়াশা অশ্রুসিক্ত নয়নে অবাক পানে তাকায় বাবার দিকে। বাবাকে এতটা রুড হতে দেখেনি কখনো। পাপা, তুমি তো দর্পণকে চেনো। কতটা ওয়েল এডুকেটেড, এস্টাবলিশড, সৎ আর সাহসী একজন কর্মকর্তা। তুমি আমার থেকেও সেটা বেশি জানো। তাহলে এখানে যোগ্য অযোগ্যতার কথা কেন আসছে? সাইফ ঠান্ডা গলায় বলল, আসছে কারণ সে তোমার যোগ্য নয়। সৎ সাহসী এগুলো শুনতেই ভালো লাগে, বাস্তবে এর কোনো মূল্য নেই, মূল্য দেওয়া হয় না। তার এই সততা, সাহস, নিষ্ঠা তার নিঃশেষের মূল কারণ। তার বদলে যদি আজ তুমি একটা রিক্সাওয়ালাকে আমার সামনে দাঁড় করাতে, আমি হাসি মুখে মেনে নিতাম, কিন্তু মেজর দর্পণ এহসানকে কোনো দিন নয়। তাই যত দ্রুত সম্ভব তুমি তাকে ভুলবে, তাই তো তোমার জন্যই মঙ্গল হবে। সারা জীবন বাবার থেকে প্রশ্রয় পেয়ে আসা মেয়েটা যেন বাবার এহেন রূপ সহ্য করতে পারল না। যে বাবা কোনোদিন তার কোনো কিছুতেই বাধা হয়ে দাঁড়ায়নি, সেই বাবা তাকে আজ কেন বাধা দিচ্ছে, এটাই তার সবচেয়ে বড় অভিযোগ। অবুঝ আদুরে মেয়েটি ভালোবাসা পেতে পেতে বাবার কথার গভীরতাটাই বোঝার চেষ্টা করছে না। জীবনে প্রথমবার বাবা তাকে কেন আটকাচ্ছে, এর কারণটির গভীরতাই বোঝার চেষ্টা করলো না। বোঝার চেষ্টা করলে হয়তো দুনিয়ার সবচেয়ে অসহায় এক বাবাকে খুঁজে পেত সে। সে রাগী গলায় বলে ওঠে, কেন পাপা? দর্পণকে নিয়ে তোমাদের কি এমন সমস্যা? সে কি করেছে? সাইফ নির্লিপ্ত তাকিয়ে থাকে মেয়ের দিকে। আশরাফ এবং আশফাক তাকিয়ে। কণ্ঠে রূঢ়তা এনে বলল, কিছু করেনি। আমি তোমায় যেটা বললাম সেটা মাথায় ঢুকিয়ে নাও। আজ এই মুহূর্তে থেকে তার সাথে কোনো রকম সম্পর্ক নেই, ভুলে যাবে তাকে। এই কথা দ্বিতীয়বার রিপিট করতে হলে পদ্ধতি বদলাবে, যেটা তোমার জন্য মোটেও সুখকর হবে না। শিয়াশা আর্তনাদ করে উঠল। ফুপিয়ে কেঁদে উঠে মামার বুক থেকে ছুটে গিয়ে পাথরের মতো শক্ত বনে যাওয়া বুকটিতে আছড়ে পড়ল। আকুতির কণ্ঠে বলল, পাপা, তুমি এমন কেন করছো? আমার পাপা তো এতটা কঠোর নয়। পাপা, তাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। তোমার পরে সেই একমাত্র ব্যক্তি যার কাছে আমি স্বস্তি পাই, ভরসা পাই, যার কাছে আমি সকল কিছুর ঊর্ধ্বে। আমি ছাড়া তার আর কেউ নেই পাপা। তুমি তো জানো সে কতটা একা, তবু কেন এমন করছো? একটু বোঝার চেষ্টা করো না প্লিজ পাপা। সাইফ যেন আজ পাথরে পরিণত হয়েছে। মেয়ের একটু কান্না আকুতি তাকে গলাতে পারছে না, এমনকি মেয়ে আগলেও নিচ্ছে না। পেছনে হাত বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফের একই রকম কঠোর শীতল কণ্ঠে বলল,
আগামীকাল থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ। গার্ডসরা তোমায় হসপিটালে দিয়ে আসবে। আগামীকাল থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ। গার্ডসরা তোমায় হসপিটালে দিয়ে আসবে, নিয়ে আসবে। এগুলো না মানতে পারলে তোমার চাকরি করার প্রয়োজন নেই, রিজাইন নিয়ে নেবে। সিয়াসা চমকে মুখ তুলে তাকায় বাবার মুখপানে। সাইফ সেই দৃষ্টি পুরোপুরি উপেক্ষা করে মেয়ের থেকে নিজেকে ছাড়িয়ে পা বাড়ায় ঘরের বাইরে। সিয়াসা পেছন থেকে আঁকড়ে ধরে বাবার হাত, অনুনয় করে বলে, প্লিজ পাপা, আমায় বুঝিয়ে বলো তোমার সমস্যাটা কোথায়। আমি কোনো টিনেজের বাচ্চা মেয়ে নই যে তুমি আমায় ঘরবন্দি করে রাখবে আর আমি ভুলে যাব সব কিছু। আমায় বলো কিসের জন্য তুমি দর্পণকে অ্যাকসেপ্ট করতে চাইছো না? সাইফ নিরুত্তর, হাত ছাড়িয়ে পা বাড়ায়। এ প্রশ্নের জবাব তার কাছে নেই, কিংবা আছে কিন্তু বলার মতো শব্দগুলো তার কাছে নেই। বাবার থেকে জবাব না পেয়ে সিয়াসা ছুটে যায় নানার কাছে, হেঁচকি তুলতে তুলতে বলে, ও নানু ভাই, একটু বোঝো না পাপাকে, সে কেন এমন করছে? আশফাক আহমেদ ম্লান মুখে নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার পাপা যা করেছে তা তোমার ভালোর জন্যই করেছে নানু ভাই। পাপার কথা শোনো। ভালো ভালো ভালো, সে ভালোটাই তো শুনতে চাইছি। বলতে বলতে কামরার এক কোণে থাকা দৈত্যকার ফুলদানিটা ভেঙে চুর চুর করে ফেলল সিয়াসা। মিনিমিনময় গিয়ে জাপটে ধরে কান্নারত উন্মাদ নারীটিকে। আশরাফ ক্লান্ত চিত্তে এগিয়ে যায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে বিধ্বস্ত হয়ে বসে থাকা নারীটির কাছে। হাঁটু গেড়ে বসে হাতটা ধরে এগিয়ে আনলো, যেটা রক্তে রঞ্জিত হয়ে আছে, টুকরো টুকরো কাজ ঢুকে আছে। আশফাক আহমেদ ব্যতিব্যস্ত হয়ে পড়ে নাতনির হাতে রক্ত দেখে। তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স এনে ধমকে উঠে বলে, তুমি অবুঝের মতো ব্যবহার করছো গিন্নি। তোমার মতো মেয়ের থেকে এমন ব্যবহার কাম্য নয়। সিয়াসা অশ্রুসিক্ত রক্ত লাল নয়নে নানু ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকায়। অনুনয়ের সুরে আবারও বলে, সে অনেক অসুস্থ নানু ভাই, তার পাশে কেউ নেই যে এক গ্লাস পানি এগিয়ে দেবে। আমিও যদি না থাকি তবে লোকটাকে কে দেখবে বলো? একা একা অসুস্থ শরীরে না খেয়ে পড়ে থাকবে। পাপাকে একটু বোঝাও না নানু ভাই, প্লিজ। কেউ শোনে না মেয়েটার এই আর্তনাদ ভরা মিনতি। তারা নিজেরা ভালো নিয়ে ব্যস্ত। আশফাক আহমেদ আশরাফ চিন্তিত ভঙ্গিতে কাজ তুলতে ব্যস্ত। মেয়েটা নিরুত্তাল তাকিয়ে থাকে সেই রক্তমাতা হাতের দিকে। একটু ব্যথা পাচ্ছে না সে। বুকের ভেতরের অসহনীয় ব্যথার কাছে শারীরিক এই ব্যথারা ফিকে পড়ছে। লোকটার জন্য রান্না না করলে এই অসুস্থ শরীরে বাইরে গিয়ে খাবে কি করে? দুপুরে কি সুন্দর বাচ্চাদের মতো চুপ করে তার হাতে তৃপ্তি সহকারে খেয়েছিল। এমন তৃপ্তি সহকারে পেট পুরে কি বাহিরে খেতে পারবে? মাথায় হাত বুলিয়ে দিলে কেমন আরাম করে ঘুমায়। তার মনে পড়ে ঘুমানোর সময় দর্পণে সেই আবেগঘন কথাটি কেমন আনন্দিত হয়ে বলেছিল, সিয়া, তুমি ছাড়া কেউ কখনো আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি। জানো, মাথায় হাত বুলিয়ে দিলে অনেক আরাম লাগে। ইচ্ছে করে আমি সারা দিন ঘুমিয়ে থাকবো আর তুমি সারা দিন এমন হাত বুলিয়ে দেবে। কতটা আফসোসের বহিঃপ্রকাশ ছিল ওই বাক্য দুটোতে, তা হয়তো কেউ অনুভব করতে পারবে না। ফের ডুকরে কেঁদে উঠল সিয়াসা। রক্তাক্ত হাত ঝাড়া মেরে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। লোকটার ওই পিঠের ছুটির আঘাতের কাছে তার এই ব্যথা যে নগণ্য। লোকটা যদি ওটা সহ্য করতে পারে তবে সেও এটা সহ্য করতে পারবে। মিনি কান্নারত চোখে আপার গমন পথের দিকে তাকিয়ে থাকে। আপারে কষ্ট পাইতে দেখলে তার একটুও ভালো লাগে না। মানুষটা মেলা ভালো মানুষ, মিষ্টি নয়। সাইফ নিজের কাছে নিজে একটা কাওয়ার্ড, এটাই মেনে চলে সে। কি বিদঘুটে তকমা! একজন প্রফেশনাল শুটার যার কিনা কর্মজীবনে কখনোই লক্ষ্যচ্যুত হয়নি। বুলেট যেখানের উদ্দেশ্যে ছুড়েছে ঠিক সেই জায়গায় ভেদ করে যেত। ব্যাটলফিল্ডেও ছিল তার তেজময় অকুতোভয় পারফরমেন্স। সেই বীর সোলজারটা আচমকাই কাওয়ার্ডে পরিণত হয়ে গেল। কেন গেল সেই কারণ অজানা। মুখ ফুটে বলার স্কোপটুকু রাখা হয়নি। কেন সেই অকুতোভয় বীর সোলজারটি কাওয়ার্ডে পরিণত হলো? দর্পণের মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় সাইফ। উপরন্ত দর্পণের ছিল না কোনো পরিবার পিছুটান, তাই তো আড়ালে তাকে পথ দেখিয়ে দিয়েছিল যেন সে এগিয়ে যেতে পারে ঘাতকের কাছে। যেন তাকে আড়ালে নিজে যা পারেনি তা দর্পণেরকে দিয়ে করাতে চেয়েছিল। কিন্তু তার আড়ালে যে তার মেয়ে এসব কিছুর সাথে জড়িয়ে যাবে তা ক্ষুণাক্ষরে টের পায়নি সাইফ। চতুর্দিকে টাইলসের সরু বর্ডার, মাঝে সবুজ দুর্বা ঘাসগুলো দুলছে সমান তালে। ফুরফুরে শীতল হাওয়া বয়ে চলেছে বাতাবরণে। বাচ্চাদের উৎপন্ন মৃদু কোলাহল কর্ণকুহরে পৌঁছালে মস্তিষ্কের নিউরনে তা ধারণ করতে পারছে না সাইফের। ম্লান দৃষ্টি ডুবে গেছে ঘাসে আবৃত সমান্তরাল ওই জায়গাটুকুতে।
ট্রাউজারের পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে সাইফ। সম্মুখে আসা চৌধুরী নামটি জলজল করছে। সাইফের গলা ধরে আসছে, বুকটা ব্যথায় সংকুচিত হয়ে আছে। বুকে জমা ব্যথাগুলো আপনা আপনি শব্দে পরিণত হলো। ম্লান কণ্ঠে বলল,